কথা বলবো এই মুহূর্তে ইরান ইসরায়েল সংঘাত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে ঠিক আমরা এখন কি এক্সপেক্ট করতে পারি এবং ভবিষ্যতে কি হতে পারে শর্ট টার্ম এবং মিড টার্মে বিশেষ করে আমরা জানি এই ঘটনাকে নিয়ে পাল্টাপাল্টি ঘটনা একটার পর একটা ঘটছে। সর্বশেষ যেটা ঘটলো গতকাল সেটা হচ্ছে ইসরায়েল ইরানের মাটিতে হামলা করেছে। এই কথাটাকে একটু কোট আনকোটের মধ্যে রাখতে হবে, কারণ এটা করেছে কি না সেটা নিয়ে নানা রকম অপিনিয়ন আমরা পাচ্ছি। মানে ইসরায়েল ইরানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এরকম একটা তথ্য আমেরিকার দিক থেকে বা পশ্চিমা আরও বিভিন্ন মিডিয়ার জায়গা থেকে পাওয়া গেছে। এটা হলো এক। ইসরায়েল কখনো ক্লিয়ারলি কোনোভাবেই বলেনি যে তারা এরকম একটা হামলা চালিয়েছে। আমরা এটা একটা কন্ট্রাস্ট দেখবো। এর আগে ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছে, ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা এই হামলা চালিয়েছে। তাদের মাটি থেকে ইসরায়েলের মাটিতে তারা ড্রোন এবং ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল তারা পাঠিয়েছে, বলেছে। জাতিসংঘে সেটার ব্যাখ্যা দিয়েছে, নানান কিছু ইরান করেছে। কিন্তু ইসরায়েল আগে সিরিয়ার যে কনসুলেটে হামলা সেটার দায় স্বীকার করেনি, এমনকি ইরানে যে ঘটনাটা ঘটলো সেটার দায়ও ইসরায়েল স্বীকার করেনি। এখন ঘটনাটা হচ্ছে এইরকম, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইরান প্রথম বলেছিল ইসরায়েলের দিক থেকে হামলা হয়েছে, পরবর্তীতে ইরান এই জায়গা থেকে সরে এসছে। তারা বলছে যে তারা কিছু ড্রোন ভূপাতিত করেছে, তারা মিসাইলের কথা বলেনি, কিছু ড্রোন ভূপাতিত করেছে। এবং ড্রোন বলার কারণ আছে, কারণ হলো তারা দাবি করছে এটা ইরানের সীমানার ভেতর থেকেই কারো কোনো এজেন্ট এই হামলা চালানোর চেষ্টা করেছে। তার মানে ইসরায়েলের মাটি থেকে কোনো হামলা চালানো হয়েছে এটা ইরান এই মুহূর্তে অন্তত জাস্ট অস্বীকার করছে। কেন করছে, এটার ফল কি হতে পারে, সেগুলো নিয়ে এই কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম আরেকটা হামলার কথা আমি একটু বলে রাখা দরকার আছে। সেটা হলো ইরাকেও ইরানের একটা প্রক্সি আছে, পপুলার মোবিলাইজেশন ফোর্স। এরা বিশেষ করে আমেরিকা যখন ইরাক অ্যাটাক করেছিল, আগ্রাসন চালিয়েছিল, তখন তারা অত্যন্ত টাফ টাইম দিয়েছিল আমেরিকানদেরকে। তারা এখনও আছে এবং যথারীতি এরাও শিয়া মেজরিটি, যদিও কৌশলগত কারণে শিয়া সুন্নি আসলে ব্যাপার না। আমরা অনেকে এগুলোর সাথে ধর্ম বা নীতিবোধ জড়াই, এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক না। আমি খুব সহজে একটা ভিডিও করে দেখাবো ইরান আদতে যে খুব মুসলিমপন্থী কাজ করে, নট নেসেসারিলি। ওর স্ট্র্যাটেজিক স্বার্থ যেখানে আছে। ও শিয়া, কিন্তু হামাস তো সুন্নি। সুন্নি হামাসের সাথে ওদের এত খাতির কেন হয়, তাই না? এটা জাস্ট কৌশলগত ব্যাপার, অথচ অন্যান্য বহু জায়গায় তার শত্রুতার মতো আছে। যাই হোক, ওখানেও তারা অ্যাটাক করেছে বলে জানা যায়। বিমান হামলা করেছে ওদের একটা পোস্টে, মারাও গেছে। সো এটাও কি এসকালেট করবে, এসব আলোচনা একটু এই মুহূর্তে আসছে। প্রাথমিকভাবে ইরানের অ্যাটিটিউডটা কি, আমি ব্যক্তিগতভাবে যা বুঝি, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ইরান ডাউন প্লে করার। মানে আপনি যখন বলেন যে ইসরায়েলের মাটি থেকে আক্রমণ হয়েছে এবং আমরা ওটাকে ঠেকিয়েছি, সেটার একটা দিক আছে, তখন আপনাকে রিটালিয়েট করতে হয়। কারণ ইরানের মতো দেশেও আসলে এই ইরান যথেষ্ট কট্টর একটা দেশ। ইরানে আমরা জানি, হয়তো অনেকে, আপনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনেকে বলে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার। হ্যাঁ, যখন নির্বাচনটা হয় এটা ফ্রি অ্যান্ড ফেয়ার, কিন্তু ওখানে এই ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না যে আপনি যে কেউ চাইলে ওখানে প্রেসিডেন্টের নির্বাচন করতে পারবেন। ওদের যে গার্ডিয়ান কাউন্সিল আছে, আয়াতুল্লাহরা বসে ডিসাইড করবে এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যে কোনো সাধারণ ইরানিয়ান বাংলাদেশ বা অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রির মতো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এইভাবে সিলেক্টেড মানুষদের মধ্যেও কিন্তু কট্টর বা তুলনামূলকভাবে তার চাইতে লিবারেল প্রেসিডেন্ট হয়। আমি উদাহরণ দিলে আপনাদের মনে পড়বে নিশ্চয়ই, মোহাম্মদ আহমেদিনেজাদ ছিলেন অত্যন্ত কট্টর ইরানিয়ান প্রেসিডেন্ট। উনি প্রকাশ্যে বহু সময় ইসরায়েলের বিরুদ্ধে, জাতিসংঘে যেখানে গেছেন সেখানেই তীব্রভাবে এই রাষ্ট্রটির অস্তিত্বের বিরুদ্ধে কথা বলেছেন। আবার আমরা যদি বলি মোহাম্মদ খাতামি, আবারও বলছি, এরা প্রত্যেকে তো তাদের একটা রিলিজিয়াস যে পেরিমিটার আছে তার মধ্যে থাকবে, তুলনামূলকভাবে লিবারেল ছিল। সো ইরানেও দেখা গেছে প্রচুর কট্টর মানুষজন আছে যারা সরকার চালায়। সুতরাং ইসরায়েলের মাটি থেকে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যাওয়ার জন্য খুব শক্ত চাপ তৈরি হতে পারত। সুতরাং ইরান যখন বলছে যে এটা বাইরের কোনো কিছু না, দেশের মাটি থেকে এজেন্টরা করেছে, তার মানেটা হচ্ছে ইরান চাইছে এটা ডাউন প্লেট হোক এবং প্ল্যান করে ইরান এটাকে এখানেই শেষ করতে চাইছে। খুব স্বাভাবিক, এটা চাওয়ারই কথা। সোফার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইরান বেশ ভালো জায়গায় আছে। এখানে যদি শেষ হয়ে যায় তার জন্য ভালো। আমি বারবার বলছি, একটা অল আউট যুদ্ধে নেমে যাওয়া, যেটা ইসরায়েল দীর্ঘদিন থেকে চেষ্টা করছে,
যেখানে আমেরিকাও এসে শেষ পর্যন্ত ইরানের উপরে আক্রমণ করতে বাধ্য হবে, সেটা ইরানের এক্সিস্টিং যে পাওয়ার গ্রাউন্ড তৈরি হয়েছে এটা ধ্বংস করবে। সে তার প্রক্সি দিয়ে সোফার ভালোই করছিল, বেশ ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠছিল। সুতরাং সরাসরি যুদ্ধে না যাওয়া তার জন্য সত্যিকার অর্থে ওয়াইজ, সেইটাকে ডাউন প্লে করা ঠিক আছে। এদিকে ইসরায়েলের দিক থেকে যেটা হয়েছে, ফর দ্য টাইমিং তারা দুটো জায়গায় হামলা করেছে, কিন্তু ইস্পাহান শহরটা আছে, ইস্পাহানে অ্যাটাক করার পেছনে তাদের যে যুক্তি এরকম হতে পারে সিম্বলিক। আবারও বলছি, তারা মানে ইসরায়েলও যে অ্যাটাক করেছে, আমরা ধরে নেই যে ইসরায়েলি করেছে, তার মাটি থেকে করেছে, তাহলেও যে অ্যাটাকটা করেছে এই অ্যাটাকটা আসলে খুবই সিম্বলিক অ্যাটাক। এটা চাইলে ইসরায়েল অনেক ক্ষতি করতে পারত, কোনো সন্দেহ নাই। সে করেছে, ইস্পাহানকে বেছে নিয়েছে, ওখানে ঘাঁটি আছে এবং দুটা মিসাইল সেখানে পড়েছে। এবং আমি দেখলাম স্যাটেলাইট ইমেজ CNN দেখাচ্ছে যে মেজর কোনো কিছুই হয় নাই, এবং ইসরায়েল আসলে করতে চায়ও নাই। কিন্তু ওটা সিম্বলিক ভ্যালু হচ্ছে, ওখানে ওখানে অনেকগুলো সামরিক ঘাঁটি আছে, ওখানে বিমান ঘাঁটি আছে, এবং ইরানের ড্রোন তৈরির ফ্যাসিলিটি আছে ওই শহরে। যে ইরানের ড্রোন এখন অতি বিখ্যাত, ইরান ইভেন রাশার মতো পরাশক্তিকে ড্রোন দিয়ে সাহায্য করছে ইউক্রেনে আক্রমণ করার জন্য, আমরা শাহেদ ড্রোনের কথা জানি। অ্যাট দ্য সেম টাইম ইস্পাহানে কোনো পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম যে এনরিচমেন্ট প্ল্যান্ট সেগুলো না থাকলেও, ওগুলো আরেকটু দূরে আছে, কিন্তু এখানে একটা পারমাণবিক রিসার্চ সেন্টার আছে। তার মানে ইসরায়েলি মেসেজ দিয়েছে যে তোমার সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পারমাণবিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায়ও আমি যেতে পারি। এটা যেতে পারে আমরা জানতাম, এটাও সিম্বলিকলি জানিয়ে দেওয়া হলো। এতে ইসরায়েলের যে ডানপন্থী সরকার আছে তারা ফর দ্য টাইম বিং তাদের যে ইরানের এই নিজের মাটি থেকে অ্যাটাক করার পর কিছুই করা হলো না ধরনের যে ঘটনা, সেটা থেকেও তারা কিছুটা হলেও মুক্তি পেল। তবে এটা বোঝা যাচ্ছে যে ইরানের প্রক্সিগুলোর ওপরে ইসরায়েল আগের মতো তার আক্রমণ জারি রাখবে। প্রশ্ন হচ্ছে, এটা কি এই জায়গায় শেষ হয়ে যাবে? খুবই টাফ প্রশ্ন টু অ্যান্সার। কারণ হচ্ছে একটা ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটে গেছে, এটাই ডিজাস্ট্রাস। সেটা হলো ইরান ইসরায়েল পরস্পরকে সরাসরি আক্রমণ করতে পারে। ইরানের প্রক্সি ইসরায়েলকে আক্রমণ করেছে, ইসরায়েল প্রক্সিকে আক্রমণ করেছে। এই ঘটনাগুলো আকছার ঘটেছে, বহুদিন থেকে ঘটছে। পরস্পরেরকে যে একটা রেড লাইন বলবো, যে ইরান বলছে আমি সরাসরি আমার মাটি থেকে ইসরায়েলকে আক্রমণ করি না, ইসরায়েল আমি আমার মাটি থেকে ইরানকে আক্রমণ করি না, ওই রেড লাইনটা দুই দেশই ক্রস করে ফেলল। এটা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জন্য একটা খুব সিগনিফিক্যান্ট বিপদ তৈরি করছে মিড টার্মে এবং লং টার্মে বলে আমি বিশ্বাস করি। হয়তো এই দফা আমেরিকার ইলেকশন সামনে আছে। আমি আগেও একদিন বলেছি এই সংঘাতে সবচেয়ে বড় ভালনারেবল পজিশনে আছে জো বাইডেন। যদি একটা ফুল ফ্লেজের যুদ্ধ লেগে যায় তার কি ইকোনমিক ইম্প্যাক্ট হতে পারে আমি আমার আগের ভিডিওতে বলেছি। পৃথিবীর জ্বালানির দাম এমন পর্যায়ে পৌঁছে যাবে যেটা আমেরিকার মুহূর্তের মধ্যে এমন ইনফ্লেশন ট্রিগার করবে, এই নভেম্বরের আগেই এটা ডিজাস্টার ঘটিয়ে দেবে এবং সেটা বাইডেনের জন্য সংকট তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম ফুল ফ্লেজের যুদ্ধ লেগে গেলে আমেরিকাকে আসলে ইসরায়েলের পক্ষে শেষ পর্যন্ত দাঁড়াতে হবে। তাদের যে ইহুদি লবি আছে বা তার যে স্ট্র্যাটেজিক স্বার্থ আছে তাকে দাঁড়াতে হবেই, এবং সেটা তাকে আরও অজনপ্রিয় করে তুলবে, বিশেষ করে তার যে ভোট ব্যাংক যার মধ্যে প্রচুর মুসলিম আছে। সো এই ঘটনা বাইডেন চায় না। আমি ধারণা করি বাইডেনের তীব্র চাপেই এই মুহূর্তে অন্তত ইসরায়েল খুব বড় ধরনের কোনো খারাপ ধরনের কোনো অ্যাটাক করতে যায়নি। কিন্তু এরপর কি হবে? আর ইরান যখন ডাউন প্লে করছে, ইরানের জায়গায় ভালনারেবিলিটি হচ্ছে আপনি না যথেষ্ট শক্ত জবাব দিতে পারেন। আপনি একটা, যেহেতু দুই দেশের বর্ডার নাই, আপনারা এই দূর থেকে যে যুদ্ধ আছে সেই যুদ্ধ করার ভালো সক্ষমতা ইরানের আছে। আমি তার প্রক্সিগুলোকে যদি সে অ্যাক্টিভেট করে মিডল ইস্ট জুড়ে একটা মেজর কেওস অ্যান্ড ক্রাইসিস তৈরি করার ক্যাপেবিলিটি আছে। কিন্তু ওই যে বললাম, ইরানের অর্থনীতি কতদিন একটা যুদ্ধ চালিয়ে নিতে পারে? এমনি স্যাংশনে তাদের অর্থনীতি খুব বিপদে পড়ে গেছে। আর এইটা যদি হয়, সে দীর্ঘদিন থেকে যে পাওয়ার তৈরি করেছে, যে সক্ষমতা তৈরি করেছে, সব ধ্বংস হয়ে যাওয়ার মুখে সে পড়ে যাবে। তার সামরিক সক্ষমতা, বিশেষ করে তার সামরিক ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস হয়ে যাবে। সো ইরানের জন্য একটা শক্ত জায়গায় যাওয়া কঠিন। আবার সে যদি না যায়, সে একটা রিজিওনাল পরাশক্তি হিসেবে টিকে থাকা কঠিন। আবার এবার যে সে ডাউন প্লে করলো, এটার একটা ঝুঁকি আছে, এটা আমরা হয়তো অনেকে খেয়াল করছি না। সেটা হলো
ইসরায়েল আক্রমণ করবে এবং আপনি সেটাকে না এটা ইসরায়েল থেকে আসে নাই, এটা এখান থেকে এসছে, এই ধরনের বোধ আপনি যখন দেখাতে থাকবেন ক্রমাগত, আপনি ইসরায়েল একটা পাঞ্চিং ব্যাগে পরিণত হতে পারেন। ইসরায়েলের প্রয়োজন হলেই দুটো ঘুষিয়ে মেরে আপনাকে আসলো। ইসরায়েলের যে কোনো প্রধানমন্ত্রী যখনই কোনো সংকটে পড়বে, সে তার অভ্যন্তরীণ সংকটকে, আমি আগে এই জিনিসগুলো ক্লিয়ার করেছি, নেতানিয়াহু তার অভ্যন্তরীণ সংকটের কারণেই এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে এই মুহূর্তে তার কাছে প্রধান প্রায়োরিটি। যদিও ইরানকে প্রক্সি থেকে সরিয়ে এনে সরাসরি আক্রমণ করার একটা ন্যারেটিভ দীর্ঘদিন থেকে ইসরায়েলের আছে। তো যে কোনো প্রধানমন্ত্রী যখন সংকটে পড়ে, সে বলে ঠিক আছে ইরানে দুটো মিসাইল ছুড়ে আসি। এবং ইরান যদি সেটার খুব সিগনিফিক্যান্ট রিটালিয়েশন না করে, তাহলে তো আসলে একই ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে। তাতে স্বীকার করুক না করুক, লোকজন জানে এটা ইসরায়েলের, এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের জাতীয়তাবোধ উস্কে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি ডাইভার্ট করতে পারবেন মনোযোগ। এই যে এখন গাজাতে আমরা বহুবার বলেছি যে গাজা এখন আর আলোচনায় নাই, এই একটা জিনিস কিন্তু অস্ত্র তুলে দিচ্ছে। সুতরাং ইরানের জন্য ডাউনপ্লে করাটা, আমি ইরানের ডিসিশন মেকার হলে আমার জন্য কঠিন মনে হতো। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি স্ট্রং কোনো রিপ্লাই দিতে যান, সেটা আপনাকে একটা ফুল ফ্লেজের যুদ্ধে নিয়ে যাবে, যেটা আপনাকে বহু বহু বছর পিছিয়ে দেবে ফর শিওর। আবার আপনি যদি জবাব না দেন, আপনি ক্রমাগত একই জিনিস ফেস করতে থাকবেন। সো ইরান ইজ ইন আ ভেরি টাফ সিচুয়েশন এই মুহূর্তে। কিন্তু ফর দ্য টাইমিং সে যেটা করছে, আমি এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। কিন্তু আমি নিশ্চিত ইসরায়েল ইরানের সাথে আসলে মেজর একটা এসকালেশনে যাবে। সেটা যদি নভেম্বরের পর ট্রাম্প ক্ষমতায় আসে, সেটা তার জন্য ফেভারেবল হবে কি না কতদিন বা আরও পরে, এটা আজকে থেকে আরও মিড টার্ম 2-4-5 বছর পরও হতে পারে। ইরানকে এই শক্তি নিয়ে মিডল ইস্টে থাকতে দেয়া আসলে ইসরায়েল তো বটেই, পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকার জন্য এটা তার স্বার্থের বেশ পরিপন্থী হবে। সুতরাং ইরানের উপরে একটা বাহানা তৈরি এবং তাকে একটা অল আউট অ্যাটাক করে তাকে কৌশলগতভাবে সামরিকভাবে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়ার একটা অনিবার্য চেষ্টা আমরা হয়তো সামনে দেখব। অ্যাট দি সেম টাইম আমরা ভুলবো না, পৃথিবী এখন আসলে আবার একটা চরম অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। ইউনিপোলার ওয়ার্ল্ড আমেরিকা যেটা ছিল, সেটা ভেঙে পড়ছে। আমরা খেয়াল করবো এই ইরানের সাথে রাশার তো অকল্পনীয় রকম সুখ্যাতি সুসম্পর্ক আছেই, সুসম্পর্ক অসাধারণ আছে। চায়নাও এখন আমাদের মনে থাকার কথা মিডল ইস্টে খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। ইরানের সাথে সৌদি আরবের যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, তার পেছনে প্রধান রোল প্লে করেছে চায়না। সুতরাং আমরা যদি দেখি ইরান যখন আমেরিকা বা পশ্চিমা বলয়ের বাইরে এতটা পাওয়ারফুল হয়ে হচ্ছে উইথ দ্য হেল্প অফ আদার সুপার পাওয়ার্স, ইরানকে একটা শক্ত চাপ দেয়া, স্যাংশন দিয়ে দীর্ঘদিন চেষ্টা করা হয়েছে, এর মধ্যে ইরান অনেক কিছু অর্জন করে ফেলেছে। সুতরাং ইরানকে ওই চাপ দেওয়ার একটা চেষ্টা থাকতে পারে। তবে আবার ইরান একটা ডেটারেন্ট আছে, এটাও বলে রাখি শেষ করি, সে খুব অল্প সময়ের মধ্যে একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলতে পারে, কয়েকটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলতে, এবং সেখানেও ডিজাস্টার ঘটানোর তার সক্ষমতা আছে। সব কিছু মিলে এটা আসলেই খুব জটিল পরিস্থিতি। তবে ইরানকে কোনো না কোনো একটা ফর্মে একটা তীব্র সামরিক চাপের মধ্যে ফেলে, আক্রমণের মধ্যে ফেলে তাকে পাওয়ারলেস বা অনেক বেশি লেস পাওয়ারফুল করে তোলার চেষ্টা খুব অচিরেই, মানে কয়েক বছরের মধ্যে হয়তো আমরা দেখব।